আরে না না, আমার ডায়মন্ডের ইয়াররিংস লাগবে না। শুধু শুধু তোমাকে এত টাকা খরচ করতে হবে না। আমি তো এখানে সিলভার কেনার জন্যই এসেছিলাম। আমাদের এখন সংসারে কত খরচা বলো তো, তুমি আবার এত টাকা খরচা করে আমাকে ডায়মন্ড কিনে দেবে? তো কি হয়েছে, সিলভার যখন কিনতে এসেছো একেবারে ডায়মন্ড ইয়াররিংটাও কিনে নিয়ে যাব। আর এই ইয়াররিং দুটো আমার খুব পছন্দ হয়েছে, আমার মনে হয় এই দুলটা পরলে তোমাকে খুব ভালো লাগবে, তাই তোমাকে নিতেই হবে। এই বলে প্রীতম জোর করে পৃথাকে ডায়মন্ড ইয়াররিং কিনে দেয়। কিন্তু সেই দৃশ্য দেখে পৃথার প্রতিবেশী রিমি মনে মনে হিংসায় জ্বলে ওঠে। আসলে সেদিন রিমিও তার বরের সঙ্গে ডায়মন্ড কিনতে সেই দোকানে গিয়ে উপস্থিত হয়, কিন্তু রিমি কিছুতেই ডায়মন্ড কিনতে পারে না। তুমি তো বললে কসমেটিক্সের দোকানে যাবে, এখন আমাকে ভুলভাল বুঝিয়ে সোনার দোকানে নিয়ে এসেছে। দেখো, আমি কিন্তু সোনার দানা কোনো কিছু কিনে দিতে পারবো না, আমার অনেক কাজ পড়ে আছে। আমি যদি জানতাম তুমি আমাকে সোনার দোকানে নিয়ে আসবে তাহলে আমি কখনোই আসতাম না। সোনা নয়, আমার ডায়মন্ড চাই। তুমি যদি আমাকে ডায়মন্ড কিনে না দিতে পারো তাহলে আমি কিন্তু এবার বাপের বাড়ি চলে যাব। আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি একটা ডায়মন্ডের ইয়াররিং কিনবো। তাহলে তুমি এক কাজ করো, তুমি বাপের বাড়িতেই চলে যাও। আমি তোমাকে কিছুদিন আগেই তো একটা গোল্ডেন নেকলেস কিনে দিলাম, এখন আমার ব্যাংক ব্যালেন্স অনেক কম। তুমি যদি প্রত্যেক মাসে এরকম বায়না করতে থাকো তাহলে তো আমি ফতুর হয়ে যাব। এই বলে সুরেশ দোকান থেকে চলে যায়, যার ফলে রিমি মনে মনে পৃথার উপর খুব রেগে যায়। কারণ একদিকে পৃথা না চাইতেও ডায়মন্ড ইয়াররিং পেয়ে যায়, অন্যদিকে রিমি তার স্বামীকে অনেক বুঝিয়েও কিছুতেই ডায়মন্ড ইয়াররিং কিনতে পারে না। তাই সেদিন রিমি মনে মনে তার প্রতিবেশী পৃথার উপর তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু তার কিছু করার থাকে না, সে তখনকার মতো চুপচাপ বাড়িতে চলে যায়। কয়েকদিন পর পৃথা যখন ছাদে জামা কাপড় মেলতে যায় তখন সে রিমিকে ডেকে বলে, রিমি দেখো, আমার বর না কি সুন্দর ডায়মন্ড ইয়াররিং কিনে দিয়েছে, দেখো কেমন হয়েছে। তোমার দাদা আমাকে এটা গিফট করেছে। আমি কতবার করে বারণ করেছি কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না। যাই হোক, ওর যখন খুব পছন্দ হয়েছে দেখলাম, তাই আমিও নিতে রাজি হয়ে গেলাম। কেমন হয়েছে বলো তো? ভালোবাসা একেবারে উতলে উঠছে। দাঁড়াও, তোমাদের ভালোবাসায় কি করে জল ঢালতে হয় আমি খুব ভালো করে জানি। আমাকে আবার গায়ে পড়ে ডায়মন্ড ইয়াররিং দেখাতে এসেছে, নাটক। রিমি মনে মনে এভাবেই হিংসায় জ্বলতে থাকে, কিন্তু সে মুখে মিষ্টি ভাষায় বলে, খুব সুন্দর হয়েছে, তোমাকে এই ডায়মন্ড ইয়াররিং পরে দারুণ দেখাচ্ছে, পুরো হিরোইন মনে হচ্ছে তো। তবে তোমার আবার ডায়মন্ডের কিসের দরকার? আমার দাদা মানে তোমার স্বামী তো তোমার আসল ডায়মন্ড, তাই না? এভাবে রিমি মনে মনে পৃথার উপর হিংসায় জ্বলতে থাকে। দেখতে দেখতে এভাবে দু একদিন কেটে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে পৃথা বাজারে চলে যায়, কিন্তু প্রীতম তখনও পর্যন্ত অফিসের জন্য বাড়ি থেকে বেরোতে পারে না। এমন সময় রিমি চুপি চুপি পৃথার বাড়িতে ঢুকে বলে, দাদা, আপনি কি 5 মিনিটের জন্য আমাদের বাড়িতে আসতে পারবেন? আসলে আমার বাথরুমের কল থেকে কিছুতেই জল পড়া বন্ধ হচ্ছে না, আপনি একটু গিয়ে দেখবেন, চলুন না। আসলে আপনার ভাই তো এখন বাড়িতে নেই, তাই আমি আপনাকে ডাকতে এলাম আর কি। রিমির কথা শুনে প্রীতম তখনই তাদের বাড়িতে যায়, কিন্তু বাথরুমে ঢোকার আগে প্রীতম তার হাতের ঘড়িটা খুলে রাখে, যাতে জল পড়ে ঘড়িটা নষ্ট না হয়ে যায়। কিন্তু প্রীতম কলের নল ঘোরাতেই সেটা সাথে সাথে বন্ধ হয়ে যায়। যা দেখে প্রীতম অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই রিমি তাদের বাথরুমের শাওয়ারটা চালিয়ে দেয়। আরে তুমি কি করছো? এই তো বললে কল থেকে নাকি জল পড়া বন্ধ হচ্ছে না, কিন্তু কল তো বন্ধই ছিল, আবার শাওয়ারটা চালালে কেন? যা, আমার পুরো জামাটাই তো ভিজে গেল, আমি তো আর এই জামা পরে অফিসে যেতে পারবো না। আসলে শাওয়ারটাও খুব প্রবলেম করছিল, তাই ভাবলাম একবার কলটা চালিয়ে দেখে নিই সব ঠিক আছে কিনা। আর আপনার জামা ভিজে গেছে তাতে কোনো অসুবিধা নেই, আপনার তো এখন অফিস যেতেও দেরি হয়ে যাচ্ছে। আপনি বরং সুরেশের একটা জামা পরে নিন, আপনার এই শার্টটা খুলে আমাকে দিয়ে দিন, আমি পরে কেচে আপনার বাড়িতে দিয়ে আসবো। রিমির কথা শুনে প্রীতম আর কিছু বলে না। যেহেতু প্রীতম অফিসে যাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে সুরেশের শার্ট পরে অফিসের জন্য বেরিয়ে যায়। সন্ধ্যাবেলা প্রীতম বাড়িতে ফিরে আসার আগে রিমি প্রীতমের শার্টটা নিয়ে পৃথার কাছে যায়। এই যে দাদা, শার্টটা ধরো। উফ, প্রীতমের এত ভুলো মন, ও শার্টটা বাড়িতে নিয়ে আসতেই ভুলে গেছে, তাই আমি দিতে এলাম। বাই দ্য ওয়ে, প্রীতমকে কিন্তু এই শার্টটা পরে আজকে খুব সুন্দর লাগছিল। আচ্ছা, প্রীতম কি হেয়ার কাট করেছে গো? কারণ ওকে আজকে ভীষণ হ্যান্ডসাম লাগছিল, আমিও আমার বরকে ওরকম হেয়ার কাট করতে বলবো। রিমির কথা শুনে পৃথা একেবারে অবাক হয়ে যায়।
সে কি, তুমি প্রীতমের শার্ট পেলে কোথা থেকে? আমি তো প্রীতমের শার্ট কাচার পর যখন ছাদে মেলি সেটা ক্লিপ দিয়ে আটকে দিই। তোমার বাড়িতে তো জামা কাপড় উড়ে চলে যাওয়ার কথা নয়। ভারী আশ্চর্য ব্যাপার। না, আসলে প্রীতম আজকে আমার বাড়িতে গিয়েছিল। তোমাদের বাড়িতে নাকি কলে জল পড়ছিল না, তাইও আমার বাড়িতে স্নান করতে গিয়েছিল। তখনই শার্টটা ভুল করে আমার বাড়িতে রেখে এসেছে। তাছাড়া প্রীতম বলছিল এই শার্টে নাকি এক জায়গায় নোংরা লেগে আছে। তুমি একদমই ঠিকঠাক জামা কাপড় কাচতে পারো না, তাই আমাকে শার্টটা ভালো করে কেচে দিতে বলেছিল। এই বলে রিমি সেখান থেকে চলে যায়। কিন্তু পৃথা রিমির কথা শুনে ভীষণই আশ্চর্য হয়, কারণ তাদের বাড়িতে জলের কোনো সমস্যা নেই। তাছাড়া পৃথা খুব ভালো ডিটারজেন্ট পাউডার এবং ভ্যানিশ ব্যবহার করে জামা কাপড় পরিষ্কার করে, তাই প্রীতমের জামাই কোনো নোংরা ময়লা লেগে থাকারও কথা নয়। আসুক আজকে বাড়িতে। আমি যখন বাজারে গিয়েছিলাম তখনই এরকম কাণ্ড করেছে। আমি জামা কাপড় কাচতে পারি না, তার জন্য প্রতিবেশীর বাড়িতে জামা কাপড় দিয়ে আসতে হবে। আজকে বাড়িতে আসুক, মজা দেখাবো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। প্রীতম বেচারা অফিস থেকে খেটে খুঁটে যখন বাড়িতে আসে, তখন পৃথা তাকে দেখা মাত্রই ঝগড়াঝাটি করতে শুরু করে দেয়। তোমার সাহস তো কম নয়, তুমি প্রতিবেশীর বাড়িতে এভাবে জামা রেখে এসেছো, আর আমি নাকি ভালো করে জামা কাপড় কাচতে পারি না। তোমার প্রতিবেশীকে মনে ধরেছে বললেই তো হয়। আমি বাড়িতে না থাকলে তুমি রিমির কাছে যাও, তাই তো? আরে এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি রিমিদের বাড়িতে গিয়েছিলাম, আর ওদের বাড়িতে গিয়ে আমার জামাটা ভিজে গিয়েছিল, তাই আমি জামাটা রেখে এসেছিলাম। এতে এত সিন ক্রিয়েট করার কি আছে? দেখো, আমি অফিস থেকে এসেছি, এখন সব ফালতু ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝামেলা করো না, বুঝেছো? হ্যাঁ, এখন আমার কথা তো তোমার কাছে ফালতু মনে হবেই। তোমাকে কিছু বললেই আমি এখন সিন ক্রিয়েট করছি। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়, বুঝেছো? কবে থেকে তোমার এসব নাটক চলছে? এমন কথা শুনে প্রীতম খুবই রেগে যায়, আর তাদের মধ্যে ভীষণই ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়। পাশের বাড়ির জানালা থেকে রিমি এরকম দৃশ্য দেখে মনে মনে হেসে ওঠে। বেশ হয়েছে, আমার সামনে আমার প্রতিবেশী সুখে থাকবে আর আমি বসে বসে ভ্যারেন্ডা বাজবো। তা কি করে হতে পারে? এবার থেকে সিরিয়াল ছেড়ে আমি পৃথাদের বাড়ির ঝামেলা দেখব। উফ, লোকের ঘর ভাঙার মতো আনন্দ আর মনে হয় কিছুতে নেই। পরের দিন সকালে পৃথা রাগ করে বাজারে যায় না। ঘরে শুধুমাত্র উচ্ছে পড়ে থাকে, তাই সে উচ্ছে ভাজা, ডাল এবং ভাত রান্না করে। সেদিন ছুটির দিনে প্রীতম দুপুরবেলা বাড়িতেই থাকে, কিন্তু তাকে যখন শুধু উচ্ছে ভাজা এবং ডাল ভাত খেতে দেয়া হয়, তখন সে ভীষণই রেগে যায়, কারণ প্রীতম মোটেই সাধারণ রান্না খেতে পারে না। এমন সময় প্রীতম কিছু বলতে যাবে, তার আগে রিমি বিরিয়ানি, মাটন চাপ, চিকেন, দো পেঁয়াজা ইত্যাদি নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। আসলে আজকে আমি অনেকদিন বাদে বিরিয়ানি রান্না করলাম, তো তাই ভাবলাম একা একা খেতে কি ভালো লাগবে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা খেয়ে বলো তো কেমন হয়েছে। কিন্তু এ কি পৃথা, তুমি আজকে শুধু উচ্ছে, ডাল আর ভাত রান্না করেছো? ছুটির দিনে কেউ স্বামীকে এসব খাবার খেতে দেয়? হ্যাঁ, তাই তো। তোমার প্রতিবেশীকে দেখে কিছু শেখো। ও নিজের স্বামীকে কত ভালো ভালো রান্না করে খাওয়াই, আর তুমি আমাকে এইসব খাবার খেতে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ রিমি, ভাগ্যিস তুমি এই খাবারগুলো আনলে, তা না হলে আমি তো ভাবছিলাম আজকে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে না না দাদা, কোনো অসুবিধা নেই, আপনি খান। এরপর থেকে আমি যখনই ভালো ভালো খাবার রান্না করব আপনাকে দিয়ে যাব। তবে পৃথা, তোমার কিন্তু এরকম কুড়েমি করে আজে বাজে রান্না করা উচিত হয়নি। ছেলেরা সংসারে কষ্ট করে টাকা ইনকাম করে নিয়ে আসে, ওদের জন্য ভালো খাবার রান্না করা তো উচিত। রিমির মুখে এরকম জ্ঞান শুনে পৃথা ভীষণই রেগে যায়। পৃথা খুব ভালো করে বুঝতে পারে রিমি ইচ্ছা করে প্রীতমের গায়ে পড়ার চেষ্টা করছে, তাই সেই ব্যাপারটা পৃথা সহ্য করতে পারে না। থাক, হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আমি আমার স্বামীকে কি খেতে দেব কি খেতে দেব না সেটা আমার ব্যাপার। আমি যদি উচ্ছে ভাত রান্না করি তবুও আমার স্বামীকে সেটাই খেতে হবে, আর প্রত্যেক দিনই যে আমাকে ভালো ভালো রান্না করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি আবার জ্ঞান দিচ্ছ কাকে? রিমি, তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে পৃথা দিন দিন আদর পেয়ে বাদর তৈরি হচ্ছে। তোমাকে এরপর থেকে আমি আর কোনো গিফট দেবো না, আর তোমার যদি রান্না বান্না করতে এত অসুবিধা হয় আমি একটা রান্নার লোক রেখে দেবো। তোমাকে আর আমার প্রয়োজন নেই, বুঝেছো? এই বলে প্রীতম টেবিল থেকে উঠে চলে যায়, যা দেখে রিমি মনে মনে খুবই খুশি হয়, আর সে চুপি চুপি সেখান থেকে কেটে পড়ে। কিন্তু পৃথা মনে মনে খুবই কষ্ট পায়, আর সে একা ঘরে বসে কাঁদতে থাকে। পৃথার আর বুঝতে বাকি থাকে না তার প্রতিবেশী রিমি তার ঘর ভাঙার চেষ্টা করছে, তাই সে মনে মনে ঠিক করে যে করেই হোক তার প্রতিবেশীকে শায়েস্তা করতে হবে।
আর কোনোভাবেই প্রীতমের সঙ্গে ঝগড়া করা যাবে না, না হলে এই কুটনিটা প্রীতমের মনে আমার নাম ভাঙিয়ে জায়গা করে নেবে। আমাকে এমন কোনো উপায় বার করতে হবে যাতে রিমিকে আমি উচিত শিক্ষা দিতে পারি। দেখতে দেখতে এভাবে আরও কয়েকদিন কেটে যায়, কিন্তু একদিন পৃথা যখন বাজারে যায় এমন সময় সে রিমির স্বামী সুরেশকে একটা অল্প বয়সী মেয়ের সাথে বসে হাসি ঠাট্টা করতে দেখে। এমনকি কিছুক্ষণের মধ্যেই তারা একটা রেস্টুরেন্টে যায়। পৃথা সন্দেহবশত যখন রেস্টুরেন্টে প্রবেশ করে তখন সে সুরেশকে সেই মেয়েটির হাতে ডায়মন্ডের আংটি পরাতে দেখে, যা দেখে পৃথা সঙ্গে সঙ্গে ফোনে ছবি তুলে নেয় আর পাশের দোকান থেকে ছবির প্রিন্ট আউট বার করে। এমনকি সে বাড়িতে গিয়ে রিমির দরজার নিচ দিয়ে সেই ছবিটা পাঠিয়ে দেয়। তখন সে খুবই অবাক হয়ে খামটা খুলে দেখে, কিন্তু সে একেবারে আকাশ থেকে পড়ে। হাই রে, এটা কি হলো? এটা তো সুরেশ। সুরেশ এই মেয়েটাকে ডায়মন্ডের আংটি পরিয়ে দিচ্ছে। আমি যখন একটা ডায়মন্ডের ইয়াররিং কিনে দিতে বলেছি তখন কিছুই কিনে দিল না, এদিকে অন্য একটা মেয়েকে ডায়মন্ডের রিং পরাচ্ছে। আজকে বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি। রিমি স্বপ্নেও ভাবতে পারেনি তার স্বামী সুরেশ এরকম কাজ করতে পারে, তাই তার প্রচন্ড খারাপ লাগে। তার উপর রিমি খামের পেছনটা উল্টাতেই দেখে সেখানে লেখা আছে, আমার ঘর ভাঙতে গিয়ে নিজের ঘরটা ভেঙে গেল তো। রিমি খুব ভালোভাবেই বুঝতে পারে পৃথার সঙ্গে তার এরকম খারাপ ব্যবহার করা মোটেই উচিত হয়নি। কিছুক্ষণ পর সুরেশ যখন বাড়িতে ফিরে আসে তখন রিমি এবং সুরেশের মধ্যে ভীষণই ঝামেলার সৃষ্টি হয়। যাক, বাঁচা গেছে। যারা অন্যের জন্য গর্ত করে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, এই জন্য লোকের খারাপ করতে নেই। আমার খারাপ করতে গিয়ে রিমি নিজেই মরেছে। সেদিনের পর থেকে পৃথা আর কখনো কথায় কথায় প্রীতমের সঙ্গে ঝগড়া করে না। সে তার স্বামীর প্রতি বিশ্বাস রাখে। প্রীতমও আর পৃথার উপর রেগে থাকে না, নাইবা সে প্রতিবেশীর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে। কিন্তু অন্যদিকে রিমি এবং সুরেশের মধ্যে ঝগড়া চলতেই থাকে। এমনকি শেষ পর্যন্ত রিমি বাধ্য হয়ে সুরেশকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে যায়, আর এদিকে পৃথা এবং প্রীতম হাসি খুশি সংসার করতে থাকে। রিমি এবং ঝিলিক দুজনে খুব ভালো বন্ধু ছিল। রিমি আর ঝিলিক দুজনে একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করে, কিন্তু তাদের কাজ সম্পূর্ণ আলাদা ছিল। রিমি ওই কোম্পানির একজন এমপ্লয়ি ছিল আর ঝিলিক ওখানে ধোয়া মোছা সাফ সাফাইয়ের কাজ করত। রিমি একটি ধনী পরিবারের মেয়ে হলেও তার মধ্যে কোনো রকমের অহংকার ছিল না। সে সবাইকে সমান চোখে দেখত। ঝিলিকের সঙ্গে তার ব্যবহারও খুব ভালো ছিল, কিন্তু ঝিলিক একটি গরিব পরিবারের মেয়ে হওয়ায় সে সবসময় লিমিটের মধ্যেই থাকার চেষ্টা করত। একদিন, এই ঝিলিক, আজকে তো অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, চল আজকে আমি আর তুই একটু শপিং করে আসি। কি, ম্যাডামের সঙ্গে শপিং? ওরে বাপ রে বাপ, কোনো মতেই নয়। ম্যাডাম কত বড় লোক আর আমি কত গরিব। ম্যাডামের সঙ্গে গেলে আমি অপমানিত হব। কি হলো ঝিলিক, চল এবার। কি ভাবছিস তুই? না ম্যাডাম, আমি যেতে পারবো না তোমার সঙ্গে। আমাকে বাড়ি যেতে হবে, মা আমার জন্য অপেক্ষা করছে। দেখ, অনেকবার বলেছি, আবারও বলছি, তুই আমাকে ম্যাডাম বলা ছাড় আর নাম ধরে ডাকবি। আর চাইলে তুই আমাকে তুই তুই করেও কথা বলতে পারিস, কারণ আমরা দুজনে খুব ভালো বন্ধু। তো বন্ধুদের মধ্যে এগুলো চলেই। ঠিক আছে রিমি। হ্যাঁ, এবার চল দেখি, বেশি কথা বলবি না এবার। আমি নিয়ে যাচ্ছি, চল। আর আমি তোকে আমার কারে করে বাড়িতে পৌঁছে দেব। রিমি ঝিলিককে নিয়ে একটা বড় শপিং মলে যায়, যেখানে রিমি নানান রকম ড্রেস পছন্দ করতে থাকে। রিমি একটা ওয়েস্টার্ন ড্রেস নিয়ে ঝিলিককে দেখিয়ে বলে, ঝিলিক দেখ তো, এই ড্রেসটা কেমন? আমাকে পরলে ভালো লাগবে? হ্যাঁ, ড্রেসটা তো খুব সুন্দর। তুমি পরলে তোমাকে আরো অনেক ভালো লাগবে। নিয়ে নাও, এটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, এক কাজ করি, আমি তোর জন্য একটা নিয়ে নিচ্ছি। তুই আর আমি একসঙ্গে পরে অফিসে যাব। কি, না না, আমি এসব ড্রেস পছন্দ করি না রিমি। আমাদের গরিবদের জন্য এসব নয়। তুমি এটা পরে অফিসে যেতে পারবে, কিন্তু আমি এটা পরে ধোয়া মোছার কাজ করতে যেতে পারবো না। সবাই হাসবে যে আমাকে দেখে। আরে, অফিসে পরে না গেলেও অন্য সময় তো পরে ঘুরতে যেতে পারতাম। আর কি বড়লোক গরিব বলিস বলতো সব সময়। আচ্ছা, অন্য জামা পছন্দ হলে আমাকে বলবি। তারা শপিং মলে ঘোরাঘুরি করছিল,
তখন ঝিলিক একটা অনেক সুন্দর লেহেঙ্গা দেখতে পায়। লেহেঙ্গাটা এত সুন্দর ছিল যে ঝিলিক সেটা থেকে চোখ সরাতেই পারছিল না। যেমন সুন্দর তেমনই দামি ছিল লেহেঙ্গাটা। রিমি, এই দেখো, এই লেহেঙ্গাটা কত সুন্দর, তাই না? তুমি এটা পরলে খুব সুন্দর দেখাবে। এটা তো ব্রাইডাল লেহেঙ্গা, বিয়ের কনেরা পরে। আমি নিয়ে কি করব? আমি কি বিয়ে করছি নাকি? কিংবা এখন কোনো বিয়ে বাড়িতেও যাচ্ছি না আমি। তবে চাই বল, তোর পছন্দ কিন্তু খুব ভালো। রিমি অনেক কেনাকাটা করে, কিন্তু ঝিলিক কিছুই কেনে না, কারণ শপিং মলে সব জিনিসের দাম অনেক বেশি ছিল। ঝিলিক বারে বারে লেহেঙ্গাটার দিকে তাকিয়েই যাচ্ছিল। কেনাকাটা সেরে রিমি ঝিলিককে তার বাড়িতে দিয়ে আসে। ঝিলিক মা, তুই এসে গেছিস? আজকে এত দেরি হলো যে তোর? আমি কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি। বলো মা, আসলে রিমি আজকে জোর করে আমাকে শপিং করতে নিয়ে গিয়েছিল। ওই বড়লোক মেয়েটার সঙ্গে গিয়েছিলি কেন তুই? আর কোথাও যাবি না ওর সঙ্গে? বড়লোকদের সঙ্গে আমাদের কোনো মিল নেই, ওরা গরিবদের সহ্য করতে পারে না। না মা, তুমি ভুল ভাবছো। রিমি এরকম করে না, ও অন্যরকম, ও খুব সাদাসিধে। আর তাছাড়া মা, আমি জানি আমরা গরিব, আমি সব সময় আমার সাধ্যের মধ্যে থাকার চেষ্টা করি। আচ্ছা ছাড়ো এসব, কি বলবে বলছিলে বলো তুমি। হ্যাঁ রে মা, তুই আগে বল যে তুই আমার কথা শুনে না করবি না। আসলে তোর জন্য একটা অনেক ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে, তুই এবার বিয়ে করার জন্য রাজি হয়ে যা মা। মা, তুমি আবার এসব শুরু করেছো? আমি ছাড়া তোমার আর কে আছে বলো? আমি বিয়ে করে চলে গেলে তোমার কি হবে? আমার কিছু হবে না রে মা, তুই কতদিন আমার জন্য এখানে পড়ে থাকবি? আমি তো আজ আছি কাল নেই, আমি না থাকলে তোর কি হবে বল? মা, বিয়ে মানে অনেক খরচের ব্যাপার, আমার টাকাতেই সংসার চলে। এখন আবার তুমি আমার বিয়ে কি করে দেবে? আর ছেলেটা কে শুনি? চিন্তা করিস না, ছেলেটা খুব ভালো। ওদের অবস্থা আমাদের মতো এত খারাপ না হলেও আমাদের থেকে অনেক ভালো। আর ওরা বিয়েতে কিচ্ছু নেবে না, তুই শুধু একবার হ্যাঁ বললেই হবে। ঝিলিক তার মায়ের কথায় রাজি হয়ে যায়। পরের দিন ঝিলিককে ছেলেপক্ষ দেখতে আসে। সবাই ঝিলিককে পছন্দ করে এবং পরের মাসের 10 তারিখে তাদের বিয়ে ফাইনাল করে চলে যায়। পরের দিন অফিসে গিয়ে, জানো রিমি, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। পরের মাসের 10 তারিখে আমার বিয়ে। বিয়ের পর আমি আর এই কাজ করতে পারবো না। এটা শুনে রিমি অবাক হয়ে যায়। কি বলিস রে? সত্যি? আমাদের দুই বন্ধুর মধ্যে অনেক মিল আছে। আমাকেও কালকে দেখতে এসেছিল। পরের মাসে আমারও বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ডেটটা আলাদা। তোর বিয়ের 1 সপ্তাহ পর আমার বিয়ে, 17 তারিখে। বাহ, খুব খুশি হলাম শুনে। এই শোন না, তোর আর আমার বিয়ে তো একসঙ্গেই হবে। তাহলে তুই আর আমি একসঙ্গেই আমাদের বিয়ের কেনাকাটা করব, কি বলিস? কি? না না, আমি কিভাবে তোমার সঙ্গে কেনাকাটা করব? আচ্ছা, আমি মাকে জিজ্ঞাসা করে বলবো। বেশ কয়েকদিন পর। এই ঝিলিক, তুই তো খুব চালাক দেখছি। বললি মাকে জিজ্ঞাসা করে বলবো, কই কিছু তো বললি না তুই। আজকে আমি আর কোনো কথা শুনবো না। চল, আজকে আমরা শপিং করতে যাব। আমাদের বিয়ে তো এগিয়ে আসছে, একটা ভালো লেহেঙ্গা কিনতে হবে, আরো অনেক কিছুই তো কিনতে হবে। না না, আমি যাব না এখন। আমি এখন কিছু কিনবো না, তুমি যাও। আচ্ছা, তোকে কিছু কিনতে হবে না, আমার জন্য চল অন্তত। রিমি ঝিলিককে একটা অনেক বড় লেহেঙ্গা শোরুমে নিয়ে যায়, যেখানে অনেক দামি দামি আর সুন্দর সুন্দর লেহেঙ্গা সাজিয়ে রাখা ছিল। কিন্তু সব লেহেঙ্গা দেখার পরও রিমির কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। দূর, একটাও লেহেঙ্গা ভালো না, সব বেকার, লো কোয়ালিটি, একটাও আমার পছন্দ হচ্ছে না। কি বলছো কি রিমি? এখানে এত লেহেঙ্গা আছে আর তোমার একটাও পছন্দ হচ্ছে না? না রে, অনেক লেহেঙ্গা তো আছে, কিন্তু কি বলতো, আমার বিয়েতে পরার মতো নেই। শোন, এসেই যখন গেছি, তোর বিয়েতে পরার জন্য একটা লেহেঙ্গা কিনে নি। কি আমাকে নেমন্তন্ন করবি তো? আমার বিয়ের আগে তো তোর বিয়ে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব রিমি। রিমি ঝিলিকের বিয়েতে পরে যাওয়ার জন্য একটা খুব দামি সুন্দর লেহেঙ্গা কিনে নেয়। ঝিলিক এই দেখে মনে মনে খুব অবাক হচ্ছিল। হে উপরওয়ালা, গরিব আর বড় লোকদের মধ্যে তুমি কত পার্থক্য তৈরি করেছো। আমি আমার বিয়েতে কেন, সারা জীবনেও হয়তো এত দামি লেহেঙ্গা পরতে পারবো না, আর রিমি আমার বিয়েতে যাওয়ার জন্য এত ভালো একটা লেহেঙ্গা কিনছে। এই ঝিলিক, তোর কি হলো? কি ভাবছিস এত? তোর বিয়ের লেহেঙ্গা পছন্দ হলো? কোনটা পছন্দ করলি বল?
না না, আমি তো আগেই বললাম আমি কিছু কিনবো না। আসলে মা আমার জন্য লেহেঙ্গা পছন্দ করে রেখেছে। তুমি নাও না, এই লেহেঙ্গাটা খুব সুন্দর, আমরা বিয়েতে পরে আসবো। তুমি নাও না, এই লেহেঙ্গাটা খুব সুন্দর, আমার বিয়েতে পরে আসবে। সবাই আমাকে ছেড়ে তোমাকেই দেখবে। আচ্ছা, বিয়ের লেহেঙ্গা কিনে ফেলেছিস আর আমাকে জানাসনি? বাহ, ভালো। আর কোন মেকআপ আর্টিস্টের কাছে সাজবি তুই, সেটাও নিশ্চয়ই ঠিক করা হয়ে গেছে। আর লেহেঙ্গার সঙ্গে পরার জন্য ম্যাচিং জুয়েলারি কিনেছিস তো? না না, আসলে আমি এত কিছু ভাবিনি এখনো, সময় আছে তো। রিমির লেহেঙ্গা কেনা হয়ে গেলে ঝিলিক মন খারাপ করে বাড়ি ফিরে আসে। সে তার মাকে বলে, মা, তুমি তো আমার বিয়ে ঠিক করে দিলে, কিন্তু বিয়েতে আমি কি পরবো? আমার বিয়ের জন্য তো কিচ্ছু কেনা হয়নি। আজকাল বিয়েতে সবাই লেহেঙ্গা পরে, আমারও তো একটা লেহেঙ্গা কেনার ইচ্ছা করছে। মা, লেহেঙ্গার তো অনেক দাম, একটা লেহেঙ্গা কিনতে যা টাকা লাগবে ওই টাকা দিয়ে তো তোর বিয়ে হয়ে যাবে। বেশি লোকজন তো করছি না আমি, সেই জন্য। আমাদের ঘরের পরিস্থিতি তো ভালো করেই জানিস তুই, তোর ইনকাম করা টাকা দিয়েই আমাদের সংসার চলে। এখন যদি তুই না বুঝিস। মা, আমি সব বুঝি, কিন্তু জানি না কেন আজকে মনটা খুব খারাপ করছে। আমার বিয়ে করার ইচ্ছা করছে না, একটা লেহেঙ্গা কিনতে পারছি না, আর না পারছি সাজগোজের জিনিস কিনতে। আরে তুই চিন্তা করছিস কেন এত? আমার বিয়ের যে বেনারসি শাড়িটা আছে না, ওটা তো খুব সুন্দর দেখতে, তুই ওটা দিয়ে একটা লেহেঙ্গা তৈরি করে নে। মা, আমাদের গরিবরা এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে বল? আর আমার সোনা গহনাগুলো তুই বিয়েতে পরবি, আলাদা করে কিছু কেনার ক্ষমতা আমাদের নেই রে মা। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। আচ্ছা মা, বড় লোকদের জীবন কত সুন্দর হয়, তাই না বলো? ঝিলিক এবং তার মায়ের কথা রিমি জানালা দিয়ে সব শুনছিল। সে এর আগে কোনোদিনও ঝিলিকদের বাড়িতে আসেনি, আর নাইবা তাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে সে জানতো। ইস, ঝিলিকদের অবস্থা এত খারাপ, আমি জানতাম না তো। কেউ এত গরিব কি করে হতে পারে? ঝিলিক তো কোনোদিনও এসব বলেনি। গরিবদের জীবন এত কষ্টকর, আজকে কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না কখনো। দেখতে দেখতে ঝিলিকের বিয়ের দিন চলে আসে। রিমি তার কেনা দামি লেহেঙ্গা পরে পার্লার থেকে মেকআপ করে ঝিলিকের বিয়েতে যাওয়ার জন্য রেডি হয়। মা, আমি রেডি, দেখো তো আমাকে কেমন লাগছে, আর আমার লেহেঙ্গাটা কেমন? খুব সুন্দর লাগছে তোমাকে, কিন্তু লেহেঙ্গাটা একটু সাধারণ মনে হচ্ছে। আচ্ছা, বিয়ের লেহেঙ্গা কেনা হলো তোমার? হ্যাঁ মা, আসলে আমাদের এখানে সব লেহেঙ্গা এমনই, এর চেয়ে ভালো পাওয়া যাচ্ছে না, ওই জন্য তো বিয়ের লেহেঙ্গা কিনিনি আমি এখনো। আচ্ছা, তাহলে তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে গিয়ে অন্য শহর থেকে ব্র্যান্ডেড লেহেঙ্গা কিনে নিয়ে আসবে। বিয়েতে আমি এমন সাধারণ লেহেঙ্গা কিন্তু তোমাকে পরতে দেব না। আচ্ছা, তোমার বন্ধুর জন্য গিফট নিয়েছো কিছু? হ্যাঁ মা, আমি ওর জন্য একটা অনেক সুন্দর গিফট নিয়েছি, ওর খুব পছন্দ হবে। রিমি ঝিলিকদের বাড়িতে এসে দেখে যে ঝিলিক বিয়ের জন্য তৈরি না হয়ে বসে বসে কান্নাকাটি করছে। ঝিলিক, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আর তুই এখনো তৈরি হসনি কেন? কি আর বলবো তোমাকে, আমাদের কপাল খুব খারাপ। আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে আমার লেহেঙ্গা কেনা হয়ে গেছে। আমরা খুব গরিব, আমাদের লেহেঙ্গা কেনার ক্ষমতা নেই। আমার মায়ের 28 বছরের পুরানো বেনারসি দিয়ে আমি লেহেঙ্গা তৈরি করেছিলাম, কিন্তু পরতে গিয়ে সেটাও ছিঁড়ে গেছে। কাঁদিস না ঝিলিক, এই দেখ, আমি তোর জন্য একটা অনেক সুন্দর লেহেঙ্গা কিনে এনেছি, তোর পছন্দের লেহেঙ্গা। মনে আছে আমার সঙ্গে শপিং করতে গিয়ে তুই এই লেহেঙ্গাটা পছন্দ করেছিলি? হ্যাঁ, কিন্তু এটার তো 25,000 টাকা দাম ছিল। এত দামি লেহেঙ্গা তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ এনেছি, আমার বন্ধুর জন্য আমার তরফ থেকে একটা উপহার। আর লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং জুয়েলারিও আছে। আর আমি তোকে তৈরি করে দিচ্ছি। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, বিয়ের দিন সব মেয়েরাই সুন্দরভাবে সাজতে চায়। রিমি খুব সুন্দরভাবে ঝিলিককে তৈরি করে দেয়। লেহেঙ্গাটা পরে বিয়ের কোণে সেজে ঝিলিককে দারুণ মানিয়েছিল। এভাবেই রিমি তার বন্ধুর বিয়ের দিনটা স্মৃতিময় করে তুলেছিল। ঝিলিকের দামি লেহেঙ্গা পরার স্বপ্ন যে কখনো পূরণ হবে সে ভাবতেও পারেনি। ঝিলিকের মুখের হাসি দেখে রিমির মনটা খুব শান্তি পায়।